কথা? সব কথাই তো বলিনি এমন। ও হ্যাঁ হ্যাঁ আছে। আজকে একটা সিক্রেট বলি। তোরা সবাই জানিস তাজিন আমার বড় ভাই, রাইট? বাট ও কিন্তু আমার 1-1.5 বছরের ছোট। এটা ফ্যামিলি মেম্বার ও নিকট আত্মীয় ছাড়া কেউ জানে না। সবার নেত্র অস্বাভাবিক হলো। যারা রাগান্বিত দৃষ্টিতে তাকালো সামনে বসে থাকা অসভ্য ইতর বদমাইশ ছেলেটার দিকে। তার বড় বোনের ফ্রেন্ড তারও, মানে তার বড় জেনে শুনিয়ে সিনিয়রের সাথে ফ্ল্যাট করে। কথাটা ফ্রেন্ড সার্কেলের কারো বিশ্বাস হচ্ছে না। না হওয়ার যথেষ্ট কারণ আছে। বেশ লম্বা চওড়া পেশিবহুল শরীর দেখে বোঝার সাধ্য নেই কারো যে সে রূপার ছোট। তাছাড়া সব জায়গায় তাজিনকে রূপার বড় ভাই হিসেবেই দেখা যায়। তাইসির দেশে না থাকায় বড় ভাই হিসেবে। তাজিন আগলে রাখে বোন দুটোকে। পরের চিরকুট খুলল নিশাদ। দিয়া কেড়ে নিল কাগজটি, খুলে পড়ল। না জানার ভান করে বলে, কাউকে পছন্দ করিস? নিশাদ সংকোচ বোধ করছে বড়দের সামনে বলতে, যদিও সবাই সমবয়সী। বুক ফুলিয়ে শ্বাস নিয়ে জোর গলায় বলে উঠল, পছন্দ না, একজনকে অসম্ভব ভালোবাসে। নিশাদের কথায় দেয়ারা ছাড়া অবাক হলো সকলে। বড় বড় চক্ষু যুগল হলো রূপার। তার বোন ভালোবাসে কাউকে সে জানে না, তাছাড়া কখনো কথা বলতেও দেখল না। নেত্র অস্বাভাবিক করল তাজিন রাগান্বিত কণ্ঠে ধমকে ওঠে, কি ভালোবাসা? এত দূর? ছেলেটা কে? কোথায় থাকে? কবে থেকে চলছে? জলদি বল। কোথার ছেলে? নাম কি? রিল্যাক্স দা ভাই, আমি তাকে ভালোবাসি কিন্তু সে বাসে না। কথাটা চারপাশটা কেমন ঝিমিয়ে পড়ল। নিশাদ পরিস্থিতি স্বাভাবিক করতে হেসে ফেলল, ফের বলে ওঠে, ধুর বাদ দাও, ওসব অনেক আগের কথা, এখন আর এসব মনে রাখি না। শুরু করো খেলা। তাহিরা, তোরটা খোল দেখি। সবাই ফের মন দিল খেলায়। তবে তাজিনের মুখে চিন্তার ছাপ। চিন্তিত ছোট্ট বোনকে নিয়ে। তাহিরা তার হাতের কাগজটি খুলল। লেখা আছে জীবনসঙ্গী কেমন চাই। রূপা যারা জানতে চেয়ে বলল, বলো বলো, কেমন সঙ্গী চাও জীবনে? তাহিরা অস্বস্তি বোধ করল, মিনমিনে গলায় বলল, বিশ্বাস আর সম্মানের একটুখানি ভালোবাসা, ব্যাস, আর কিছু না। কানের কাছে ফিসফিস করে বলে আদিবা। আদিবার কথায় চোখ পাকিয়ে তাকালো তাহিরা। পাশে দিয়া নিশাত মিটিমিটি হাসে। তাহিরা মৃদু স্বরে বলে, আদির বাচ্চা, চুপ কর। এবার দিয়া। তার কাগজে লেখা ছিল কাকে বেশি ভয় পায়। বাবাকে। ছোট করে উত্তর দিল দিয়া। তাজিনের পালা এলো। শাওন জানতে চাইল, এই পর্যন্ত কয়টা রিলেশনে জড়িয়েছিস? তাজিন তাকালো জারার দিকে। ওর দিকে তাকিয়েই বলে উঠল, কয়টা? জীবনে ফার্স্ট একজনকে পছন্দ করেছি, কিন্তু সে তো পাত্তাই দিচ্ছে না। কি? কার এত বড় সাহস আমার ভাইকে রিজেক্ট করে? স্বরাষ্ট্রমন্ত্রী কামারুজ্জামান মির্জার ছেলেকে পাত্তা দেয় না? নাম বল, একেবারে ধরে বেঁধে নিয়ে আসবো। রূপার কথায় চোখ মুখ কুঁচকে তাকায় যারা। ভাই বোন দুটোকে ইচ্ছে মতো কয়টা দিতে পারলে শান্তি পেত। তাজিন যারার দিকেই তাকিয়েছিল। যারা তাকাতেই চোখ মারল। হকচকিয়ে গেল মেয়েটা। দাঁত কিরমির করে অন্যদিকে ফিরল। হাসি ঠাট্টায় খেলা চলল বহুক্ষণ। কিরে তোর হলো? ছেলেপক্ষে এসে পড়বে তো। নিশাদ রুমে ঢুকতে ঢুকতে অবাক হয়ে ফের বলল, এ কি, শাড়ি নিয়ে বসে আছিস কেন? পারছি না তো। মন খারাপ করে বলে তাহিরা। নিশাদ কপাল চাপড়াতে ইচ্ছে করল। পারবে না কাউকে বলবে তো। সে বিনা বাক্যে শাড়ি পরিয়ে দেয়। চুল খোলা রাখবি? না, শাড়ি সামলাতে সামলাতেই জীবন শেষ হয়ে যাবে। তাছাড়া আমি হিজাব পরবো। আচ্ছা, যাতে কমফোর্ট ফিল করিস তাড়াতাড়ি এদিকে আয়। সাহায্য করে সাথে করে নিয়ে যাব। আজ রূপার গায়ে হলুদ। বাঙালি ভাবে শাড়ি পরে কোমরে বিছা, দু হাত ভরা হলুদ চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক। ব্যাস, এবার হিজাব পরে নিচে আসে তাহিরা। সামনে চোখ পড়তেই থমকে গেল নিশাদ। প্রিয় মানুষটাকে দেখে অদ্ভুত প্রশান্তি ছেয়ে গেল কায়ায়। সেদিনের পর আর দেখা হয়নি তাদের। তাকে দেখা যে তার জন্য নিষেধ। বেহায়া মন বোঝে না। নিশাদ ঢোক গেলা আরম্ভ করল। সাইফের সাথে চোখাচোখি হতেই নিশাতের চোখ নামিয়ে নিলে চলে গেল স্টেজে। সাইফ দেখল, কোনো প্রতিক্রিয়া করল না। কনেকে হলুদ দিতে ছেলেপক্ষ থেকে বেশ কিছু ছেলে মেয়ে এসেছে। রূপা
রূপাকে এনে বসানো হলো। বড়রা হলুদ দেওয়ার পর একে একে সবাই হলুদ ছোঁয়ায়। শুরু হয় হলুদের খেলা। যারা হাসি ঠাট্টা করছিল রূপার সাথে, হঠাৎ গালে হলুদের স্পর্শ পেয়ে হকচকিয়ে গেল মেয়েটা। তাজিনকে দেখে বিস্ময়ে তাকিয়ে রইল। আপনা আপনি হাত চলে গেল গালে। রাগে রিরি করে উঠে পুরো শরীর। কিছু বলতে মুখ খুলতেই তাজিন রিক্স না নিয়ে কেটে পড়ল। যারা কটমট করে তাকিয়ে রইল তাজিনের প্রস্থান পানে। হাই নিশাদ। হঠাৎ কারো ডাকে হকচকিয়ে ওঠে নিশাদ। জিসানকে দেখে আলতো হাসে, মৃদু স্বরে বলে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমার ছোট্ট তুমি, তাই তুমি করে বললাম, কিছু মনে করো না। না না, সমস্যা নেই, বলুন। শাড়িতে তোমাকে অসাধারণ লাগছে। ধন্যবাদ। নিশাদ মেকি হেসে ধন্যবাদ জানিয়ে রূপার কাছে গেল। লোকটিকে দেখলেই ওর অসহ্য লাগে। নতুন আত্মীয় বলে কিছু বলতেও পারছে না। পুরাতন আমলের মহল, বিশাল গেটে বড় বড় করে লেখা মির্জা অন্তত মহল। মির্জা মহলের এক পাশে রয়েছে সুইমিং পুল, সুইমিং পুলের পূর্ব পাশে ফুলের বাগান। নিশাদ আর রূপার আবদারে কামরুজ্জামান মির্জা করিয়েছেন এই বাগান। বেশি ভাগ সময়ই রূপা নিশাদ পানি দেয়, দেখাশোনা করে। মহলের অন্য পাশ সম্পূর্ণ খালি, সেখানে স্টেজ করা হয়েছে। অপরূপ সাজে সাজিয়েছে রূপাকে। ফোনের পেছন ক্যামেরা ধরে বসে আছে দিয়া। ক্যামেরায় ভাসছে মারুফির মুখ, যে মুগ্ধ দৃষ্টিতে দেখছে তার প্রিয়তমাকে। দিয়ার পাশে বসে তাহিরা বড় বড় চক্ষু যুগল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সব। সাউন্ড বক্সে উচ্চস্বরে গান চলেছে। এত মানুষের আনাগোনা কিঞ্চিত মাথা ধরেছে তাহিরার। তাছাড়া হলুদের মাখামাখি পুরো মুখ। এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? আশেপাশে নিশাদ আদিবাকে খুঁজল না, কোথাও দেখা যাচ্ছে না। অগত্যা একা একাই উঠে দাঁড়ালো বাড়ির ভেতরে যাবার জন্য। তাহিরাকে উঠতে দেখে দিয়া জিজ্ঞেস করলো, কই যাস? রুমে হাত মুখ ধুতে হবে, কেমন চুলকাচ্ছে। একা যেতে পারবি? ওরা কোথায়? এদিকে দেখছি না বোধহয় ভেতরেই আছে। তুই থাক, আমি একাই যেতে পারবো। ভেতরে মানুষের আনাগোনা নেই বললেই চলে। মহলটা কেমন নির্জন নিস্তব্ধ। তাহিরার কেমন ভয় ভয় করছে। ও আস্তে ধীরে দোতলায় উঠে প্রথমে রূপার রুমের পাশেরটা খালি, তার পাশে নিশাতের আরও অনেক রুম দেখা যাচ্ছে। এগুলো কাদের অজানা তাহিরার। ভাবলো রূপার রুম আগে, তাই ওই রুমেই ঢুকে সরাসরি যায় ওয়াশরুমে। হাত মুখ পরিষ্কার করে আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে। দরজার সামনে শাওনকে দেখে সত্তা কেঁপে উঠল ওর। ভীত এসে হানা দেয় মুখশ্রীতে, ছেয়ে যায় ছোট্ট শরীরেও। ওকে ভয় পেতে দেখে যেন মজা পেল শাওন। ওর দিকে এগিয়ে যেতে যেতে বলে, তুমি কি ভয় পাচ্ছ? আপনি এখানে? তোমার সাথে আলাপ করতে চলে আসলাম। তাহিরা দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে। ও পরে, এখন সময় নেই। দরজা পেরিয়ে বেরোতে পারল না মেয়েটা। শাওন ঝড়ের বেগে হাত ধরে আটকে দিল দরজার পাশের দেয়ালে। চমকে উঠল তাহিরা, আতঙ্কে থরথরিয়ে কাঁপতে শুরু করলো গোটা তনু। নিজেকে ছাড়াতে চেষ্টায় ছটফট করে। এতে আরও শক্ত করে চেপে ধরে শাওন বলে, আহ সুন্দরী, এভাবে ছটফট করছো কেন? একটু পরে এমনিই ছেড়ে দিব। চলো এনজয় করে, ট্রাস্ট মি, একটুও কষ্ট দেব না। কান ঝাঝা করে ওঠে তাহিরার, কম্পিত হয় সমস্ত কায়া। চোখ বেয়ে গড়িয়ে গেল নোনা জল। ঘৃণার চোখ মুখ খিচে গেল। এজন্যই বুঝি বাবা আটকে রাখে চার দেয়ালে, শকুনের দৃষ্টি থেকে অক্ষত রাখতে। শাওন ওর কোমরের বিছা একটানে ছিঁড়ে ছুঁড়ে মারে দূরে। এক হাত দিয়ে চেপে ধরে কোমর। হিজাব টেনে খুলতেই জ্ঞান শূন্য হয়ে পড়ে তাহিরা। ধস্তাধস্তি হয় তাদের। পুরুষালী শক্তির কাছে ছোটাছুটি করে পেরে ওঠে না তাহিরা। দিশেহারা হয়ে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল। আকস্মিক ধাক্কায় দুকদম পিছিয়ে গেল শাওন। তাহিরা সেই সুযোগে ছুটে গেল নিশাদের রুমে। শাওন রাগে ফেটে পড়ল। পাখি হাতে পেয়েও পালিয়ে গেল। পরবর্তীতে নিজেকে সামলে শয়তানি হাসে। পাখি যাবে কোথায়? তার শকুনির চোখ থেকে তাহিরা প্রাণপণ ছুট লাগালো নিশাদের রুমে। আতঙ্কে শব্দ করে বন্ধ করে দরজাটা। দরজায় পিঠ ঠেকিয়ে সশব্দে ফুপিয়ে উঠল। কি হতে যাচ্ছিল ভেবেই কম্পিত হলো দেহ। ওভাবেই হাঁটু গেড়ে বসে পড়ে ভয়ে এখনও কাঁপছে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে নিশাদ। বিধ্বস্ত তাহিরাকে দেখে চমকে উঠে ছুটে আসে ওর কাছে। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, তাহু, কি হয়েছে বল আমাকে? কাঁদছিস কেন?
জবাব পায় না নিশাদ। কান্না থামলেও থেমে থেমে হেসকি উঠছে এখনো। তাহিরার শরীর পরক করতেই ছলকে উঠছে কলিজা। কাঁধ থেকে ব্লাউজ খানিকটা ছেঁড়া, কিঞ্চিত উন্মুক্ত কাঁধে ছিটছিটে রক্ত বের হচ্ছে, যেটা কিছুক্ষণ আগে টানাটানিতে হিজাবের পিনে কেটেছে। বিছা টেনে ছিঁড়ে ফেলায় শাড়িটাও এলোমেলো হয়ে গেছে। এই অবস্থা দেখে কি ঘটেছে স্বচ্ছ নিশাদের কাছে। অজানা ভয় আঁকড়ে ধরে ওকে। নিশাদ শক্ত করে জড়িয়ে ধরে তাহিরাকে। ওদের বাড়িতে ওর প্রাণের দিকে হাত বাড়ানোর সাহস কার হলো? ক্রোধে জ্বলে উঠল নিশাদ। তিরিক্ষি স্বরে বলল, কে করেছে? নাম বল, কি হলো বল। কে করেছে তোর সাথে এমন আচরণ? চিনিস তাকে? তাহিরা কিছুক্ষণ আগের ঘটে যাওয়া সব খুলে বলে ভাঙা স্বরে। নিশাদ ওকে শান্ত করে শাড়ি চেঞ্জ করতে বলে। তাহিরা নিজেকে সামলে স্বল্প সময়ের মধ্যে শাওয়ার নিয়ে একখানা কালো থ্রি পিস পরে বেরিয়ে আসে। নিশাদ ওকে বসিয়ে দিল খাটে। তাহিরার চুল তুলনামূলক বড়, সারা রাত ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিল। ইতিমধ্যে দিয়া আদিবাও চলে এসেছে। তাহিরার মলিন মুখ ও ফোলা ফোলা চোখ দেখে কি হয়েছে জানতে চাইলে নিশাদ খুলে বলে সবকিছু। আমাদেরই ভুল হয়েছে, ওকে একা ছেড়ে। কাল বিয়েটা হয়ে যাক, ওর ব্যবস্থা করব। তোর ওকে দেখে রাখ, আমি ওর খাবার নিয়ে আসছি। দিয়ার কথায় জবাবে রাগান্বিত স্বরে বলে। তারপর নিশাদ খাবার আনতে চলে গেল। রাতে ঘুটঘুটে আধার সরে দিনের আলো পড়তে শুরু করেছে। মনোমুগ্ধকর লাগছে অন্ধকারচ্ছন্ন চারপাশ দেখতে। নিস্তব্ধ চারিদিক আধারে মোড়া। দূর থেকে ভেসে আসে পাখির কিচিরমিচির শব্দ। সময় কাটায় চলছে 5:10। গোটা বাড়িটা লাইটিং করা। বাড়ি থেকে গেটের আয়তন অনেক। দুপাশে সারি বেঁধে দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্ট। সেই বাতিগুলো জ্বলছে এখনো দারুণ দুপাশে হালকা স্পষ্ট। নভেম্বর মাস, ভোরের হালকা শীত। খোলা চুল, নগ্ন পায়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে তাহিরা। অনেকক্ষণ ধরে আবছা অন্ধকারচ্ছন্ন চারপাশ দেখে চলেছে। এই সময়ে তাহিরা প্রকৃতি উপভোগ করছে। শিকদার পরিবার দেখলে নির্ঘাত হাত অ্যাটাক করত। ফজরে ওকে ধরে বেঁধে তুলতে হয় নামাজের জন্য। গাঢ় ঘুম, ওর ঘুমলে দুনিয়ার হুঁশ থাকে না। আজকে কেন জানি মাঝরাতে ঘুম ভেঙে গেছে। দিয়াদের আর ডাকেনি, উঠে ব্যালকনিতে আসে। মাথায় ঘুরপাক খাচ্ছে সন্ধ্যায় নিজের সাথে ঘটে যাওয়া নোংরা ঘটনা। ওর জীবনে এমন জঘন্য ঘটনা কখনো ঘটেনি। গ্রামের নিম্ন মধ্যবিত্ত ঘরের চঞ্চল মেয়েটার নরম মনে দাগ কেটে গেছে। এসবে অভ্যস্ত নয় সে। বাহিরের দুনিয়া সম্পর্কেও নাই তেমন ধ্যান জ্ঞান। বরিশালের ছোট্ট একটা গ্রামে বেড়ে ওঠা। বাবা আগে থেকে ঢাকা থাকতেন, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আয়ানো HSC দেওয়ার পর মমিন শিকদারের সাথেই থাকে। রোজিনা বেগম, সানি, তাহিরা ওর দাদিকে নিয়ে গ্রামে থাকতেন। তাহিরা যখন 10ম শ্রেণীতে ওঠে তখন ওর দাদি মৃত্যুবরণ করেন। মাস 6 পরে মমিন শিকদার সিদ্ধান্ত নেয় এবং তাহিরার ট্রান্সফার করে ঢাকায় নিয়ে আসে। SSC ফলাফল ভালো করায় একটা মহিলা কলেজে ভর্তি করে দেন। কিরে, কখন উঠলি? নিজ ভাবনার ইতি টেনে ঘাড় ঘুরিয়ে চাইল তাহিরা। নিশাদ দাঁড়িয়ে রয়েছে, চোখ টেনে টুনে খুলে রেখেছে। দিয়ার ফোনের রিংটোনের শব্দে ঘুম ভেঙে গেছে তার। পাশে তাহিরাকে না দেখে ঘাবড়ে গিয়েছিল। দরজা বন্ধ দেখে এখানে আসে। নিশাদ ফের একই প্রশ্ন করলে তাহিরা হেসে মৃদু স্বরে বলে, তোদের এই নরম ম্যাট্রেসে আমার ঘুম আসে না। আমি আমাদের ওই শক্ত তোষকে অভ্যস্ত, বুঝলি? এই রাখ তোর ফালতু কথা, শীত লাগছে। ঠান্ডায় এখানে কি করছিস? পায়েও দেখছি জুতা নাই। বেশি ঠান্ডা লাগছে না, তাছাড়া ঘুম আসছে না, তাই এখানে এসছি। তোর ঘুম আসছে না, এটা শোনারই বাকি ছিল। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল তাহিরার দিকে। তাহিরা ওর বাহুতে চাপড় মারল। তারপর দুজনেই হেসে ফেলল। বিয়েবাড়ি চারিদিকে হইচই, মানুষের আনাগোনা চোখে লাগার মতো। মহলের আনাচে কানাচে মানুষের ঢল। মন্ত্রী বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। আর এই উৎসব আরও রমরমা করতে হাজির হলো অহনা, আহিল। মির্জাবাড়ির সকলে ওদের দেখে চমকে ওঠে, কারণ ওরা আসতে পারবে না বলেছিল জরুরি প্রয়োজনে। মেজর আলম মির্জা, মিসেস কাজল মির্জা ছেলে মেয়েদের দেখে খুশি হলেন। তোমরা আসবে বললে না কেন? আসতে অসুবিধা হয়নি তো? আসবে বলতে গাড়ি পাঠিয়ে দিতাম। বলে আসলে সার্ভিস হতো কি করে? বলেই আহিল সালাম করে কামরুজ্জামান মির্জাকে। মাকে জড়িয়ে ধরে চুমু খায় কপালে। হয়েছে, ভালোবাসা দেখাতে হবে না। অভিমানী কণ্ঠে বলল কাজল মির্জা। আহিল হাসে মায়ের কথা শুনে। দেখানো ভালোবাসা? লোক দেখানো ভালোবাসে তোমাকে?
নয়তো কি 3 বছরে মনে হলো মায়ের কাছে আসা প্রয়োজন। আমাদের কাছে আসতেই মন চায় না, তাই না? ছলো ছলো চোখে অভিমানী কণ্ঠে বলল কাজল মির্জা। মায়ের কথায় হাসলো আহিল। অহনা জড়িয়ে ধরল মাকে, শুধালো, তুমি তো জানোই মম, আমরা সময় পাই না আসার। ফ্রি হলেই কিন্তু তোমাদের সাথে কথা বলি। তাছাড়া তোমাদের নবাব সেই প্যারায় রাখে। খাওয়ার সময়ও মাঝে মাঝে পাই না, জীবনটা তেজপাতা বানিয়ে ছাড়ছে। অহনার কথায় আহিল বলে, সাফে শুনলে তোমার খবর আছে, ওর নামে ওই নালিশ করছো। শুনলে দুনিয়া পাতার মতো কুচি করবে। কাছে বসে তো বলতে পারি না, দূরে বসে বলি, মনটা হালকা করি আর কি। অহনার কথায় সবাই হেসে ফেলল। তাইসির এমনই 3 বছর পর ছেলে মেয়েদের বিয়ে। মির্জা পরিবার সকলেই খুশিতে আত্মহারা। অহনা ছুটে গেল রূপার কাছে। পার্লার থেকে লোক এসেছে রূপাকে সাজাতে। দিয়ারা সাজলো পার্লার থেকে আসা মেয়েদের থেকেই। তাহিরা তৈরি হলো নিজের মতো করে। কালো সাদা মিশ্রিত রঙের একখানা গর্জিয়াস গাউন গায়ে জড়িয়েছে। ওনারা একপাশে ছড়িয়ে হিজাব পরেছে। হালকা মেকআপ, গাঢ় কাজল, লাল কালারের হালকা লিপস্টিক, মেহেদিরাঙা 2 হাতে কালো সাদা রেশমি চুড়ি, ব্যাস হয়ে গেল। পাতলা ওড়নাখানায় পিন লাগাতে লাগাতে হেঁটে রূপার রুমে যাচ্ছিল। পথিমধ্যে ভুলবশত কারোর সাথে ধাক্কায় নিচে ঝুঁকে পড়ে হঠাৎ কেউ শক্ত হাতে আগলে ধরল এবং সাবলীলভাবে ওকে দাঁড় করিয়ে দেয়। টিপটিপ করে নেত্র নিচ থেকে উঠিয়ে সামনে দাঁড়ানো অচেনা সুদর্শন যুবকটির পানে থামে মেয়েটার। আহিল চোখ বড় বড় করে দেখে ডাগর ডাগর মায়াবী চোখের রমণীকে। এই বিদেশি সাদা চামড়ার মেয়েদের থেকে 10 গুণ সুন্দরী। ওকে নিজের দিকে এমন ড্যাব ডেবিয়ে তাকিয়ে থাকতে দেখে ভরকে গেল মেয়েটা। মিনমিনিয়ে গলায় বলে উঠল, সরি। বলেই রূপার রুমে যায়। তাহিরার দিকে তাকিয়ে রইল আহিল। ওর কর্ণে শুধু অজানা অচেনা মেয়েটার মিষ্টি কণ্ঠ আটকে আছে। বিড়বিড় করে বলে, অপূর্ব। বরপক্ষ এখনো এসে পৌঁছয়নি। রূপা, অহনা আর কিছু কাজিনদের সাথে কথা বলছে। নিশাদ, আদিবা, দিয়া, তাহিরা সোফায় বসে গল্প করছে নিস্তলায়। তাহিরা শুধু টুকটাক কথা বলছে আর আশেপাশে তাকিয়ে দেখছে শাওনের অস্তিত্ব আছে কিনা। দিয়ারা আজ আর একা ছাড়ছে না তাহিরাকে, তাই এখানে বসেছে। ওদের সাথে যোগ দিল রিনিতা, নিশাদের বড় ফুপির মেয়ে। রিনিতার মনের মুখ দেখে নিশাদ জিজ্ঞেস করে, রিনিতা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? তার কি হয়েছে? শাওন ভাইয়ের জন্য মনটা খারাপ লাগছে। ইস, ভালো মানুষটার কি হলো সঠিক বলতে পারি না। কালকে রাতে তার এক বন্ধুকে আনতে গিয়েছিল, কারা যেন খুব বাজেভাবে মেরে হাসপাতালে ভর্তি করে রেখে গেছে। অবস্থা গুরুতর। ওরা চমকে ওঠে। মেরেছে? গুরুতর আহত? কখন হলো এসব? অবস্থা খারাপ শুনে খারাপ লাগলেও মনটা হালকা হয়েছে তাহিরার। যাক, আর তার ভয় ভয়ে থাকতে হবে না। ইতিমধ্যেই শোনা গেল বর এসেছে, বর এসেছে। দিয়ারা ছুটে গেটে। তাহিরা ওখানে যাবে না, ওখানে আয়ান আছে, ওকে দেখলে বকা দিতে পারে, তাই আর রিস্ক নিল না। ওখানে বসে ছোট রিনিদার সাথে মজা করে। এই যে মামুনি, তোমার নামটা যেন কি? জি তাহিরা। সাবিনা মির্জার কথায় মৃদুস্বরে উত্তর দিল তাহিরা। দুঃখিত, খেয়াল নেই। তুমি কি এই কফির মগটা একটু দিয়ে আসতে পারবে? কিছু মনে করো না মামুনি, বুঝতেই পারছো বড়রা সবাই কাজে, ছোটরা কেউ ভেতরে নেই। মেয়েটা না করার সাহস পেল না, বাধ্য মেয়ের মতো হাতে নিল মগটা। সাবিনা মির্জা বলে দিলেন উপরের কর্নারে রুমটায় যেতে। তাহিরা কম্পিত পায়ে গেল, দরজায় টোকা দিল 1 বার 2 বার 3 বার, কোনো সারা শব্দ নেই। ভাবলো ফিরে যাবে কি ভেবে দরজাটা হালকা ধাক্কা দিল। লক নাই। সামান্য খুলতেই ভেতরে উকি মেরে দেখলো না, কেউ নেই। তাহিরা মনে মনে ভাবলো কেউ যেহেতু নেই তাই সুযোগে রেখে চলে যায়। যেই ভাবা সেই কাজ। আস্তে পা টিপে ঢুকলো ইয়া বড় রুম। দামি দামি শোপিস দিয়ে ভরপুর, সাজানো গোছানো। এত সুন্দর রুম দেখে তাহিরা মুগ্ধ নয়নে দেখতে লাগলো। নেত্র দেয়ালে পড়তেই চমকে ওঠে তাহিরা। এখানে কি চাই? পরিচিত পুরুষালী গম্ভীর গলা। লোকটার স্বরে রুহু কেঁপে ওঠে ওর। থরথর করে কেঁপে উঠল তাহিরা। এই লোকটা এই রুমে জানলে জীবনেও পা মারাতো না এখানে, জীবনেও আসতো না এই রুমের আশেপাশে। মেয়েটি কোনো মতে তোতলানো সুরে মিনমিন করে বলে ওঠে, কফি। ভ্রুকুচকে তাকিয়ে রইল তাইসির। অত্যন্ত গম্ভীর স্বরে বলল, আমি চেয়েছি তোমার কাছে।
প্রশ্নের উত্তর দিতে পারল না মেয়েটা, মনে মনে অপমান বোধ করল। এভাবে বলতে পারলো এই লোকটা, সে কি ইচ্ছে করে এসেছে নাকি? আগে যদি জানতো এই বদলোকটা এখানে থাকে, দুনিয়া উল্টে গেলেও তো আসতো না তাহিরা। এলিয়েন একটা, মুখে কিছু বলতে পারল না ভয়ে। লোকটাকে দেখলেই অজানা কারণে অসম্ভব ভয় পায়। দানবের ন্যায় দেখতে, লম্বা চওড়া পেশিবহুল শরীরে কালো রঙের একখানা শার্ট জড়িয়েছে। বুকের প্রথম বোতাম দুইটা খোলা, ফর্সা বুকে ঘন কালো লোম বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। লজ্জা ভয় মিশ্রিত অনুভূতি হানা দিল তাহিরার পক্ষে। কোনই পর্যন্ত গোটানো হাতা, ঘাড় পর্যন্ত লম্বা চুল কিঞ্চিত এলোমেলো, ক্যাপ মাস্ক ব্যতীত এভাবে সাদা মাটা গেটআপে তাহিরা এই প্রথম দেখল তাইসিরকে। অতিমাত্রায় গম্ভীর ফর্সা চেহারায় কেমন বিদেশি বিদেশি ভাব, দেখতে হিরোর থেকেও হ্যান্ডসাম অ্যাটিটিউড। দেখেই মেয়েরা পাগল হয়ে যাবে, কিন্তু ব্যবহার দেখো কতটা রুক্ষ বাজে। স্বল্প পরিচয়ের অজানা একটা মেয়ের সাথে এভাবে বাজে ব্যবহার কিভাবে করে বুঝলো না মেয়েটা। বদমেজাজি অহংকারী এলিয়েন একটা। তাহিরা যখন মনে অন্তর্মুখী তাইসিরকে ধুইতে ব্যস্ত ছিল, ঠিক তখনই তার কর্ণে বিস্ফোরণ ঘটায় তাইসিরের গম্ভীর কঠিন কণ্ঠস্বর। আউট। অপমান, আবার অপমান। আশ্চর্য, লোকটা এভাবে ওর সাথে বাজে ব্যবহার কেন করছে? অপমানে চক্ষু কোটর ভরে ওঠে অশ্রু জলে। তাইসির এক পা দু পা করে এগিয়ে দাঁড়ালো মেয়েটির সামনে। আতঙ্কিত তাহিরা সহসাই দু কদম পিছিয়ে গেল। তাইসির তীক্ষ্ণ দৃষ্টি বোলাতে লাগলো। তাহিরা নিজেকে গুটিয়ে নিল, গায়ের ওনাটা ভালো করে টেনে টুনে ঠিক করতে লাগলো। আশ্চর্য, লোকটা এহেন জহুরির চোখে তাকিয়ে কি দেখছে? লোকটির চরিত্রের সমস্যা নেই তো? মেয়েটির আকাশ পাতাল ভাবনায় ছেদ পড়ল তাইসিরের ক্রুদ্ধ কণ্ঠস্বর। নেক্সট টাইম যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। যদি ভুলেও আসো তবে সেটা তোমার জন্য ভালো হবে না। আউট। চোখ ফেটে বেরিয়ে এলো অপমানিত দুফোঁটা অস্ত্র। অপমানে তরুণীর মুখশ্রী থমথমি হয়ে গেল। কম্পিত হাতে কফির মগটা পাশের টেবিলে রেখে এক ছুটে বেরিয়ে গেল রুম হতে। ওকে এভাবে কখনো কেউ অপমান করেনি। মধ্যবিত্ত ঘরের মেয়ে হলেও শিকদার পরিবারের চোখের মণি। টাকার অভাব থাকলেও সুখ শান্তি আর ভালোবাসায় ভরপুর শিকদার পরিবারে। এভাবে অপমানিত হতে হবে কখনো ভাবেনি। তাহিরা নিজেকে সামলে খানিকটা তাচ্ছিল্য হাসল। গরিবের এই কালো হাতের কফি খেতে হয়তো তার রুচিতে বাজে, তাই এমন আর ভাবতে চাইল না তাহিরা। দিয়ার পাশে এসে দাঁড়ালো। যথারীতি অনুসারে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। যতই ভালোবেসে বিয়ে করুক, পরিবারের থেকে আলাদা থাকতে হবে এই ভেবে দম বন্ধ হওয়া অনুভূতি হলো রূপার। বিদায়ে বেশ কান্নাকাটি করল রূপা, সাথে পরিবার। তাজিনের চোখ লাল, হয়তো অশ্রু আটকানোর ফল। কামরুজ্জামান মির্জা, নেহাল মির্জা, মেজর আলম মির্জার চোখে অশ্রু টলমল করছে। তবে স্বাভাবিক তাইসির বরাবরের মতো গম্ভীর মুখশ্রী। রূপাকে একপাশে জড়িয়ে ধরে গাড়িতে উঠিয়ে দিতে দিতে মারুফের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলে ওঠে, এখন থেকে ওর ভালো থাকার দায়িত্ব তোমার। আশা করি আমার বোনের সম্মানের অমর্যাদা হবে না। মারুফ ভরসা দিয়ে বলল, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না ভাইয়া। আমার সর্বোচ্চ দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করব। আপনার জন্য ঝামেলাবিহীন। ওকে এত তাড়াতাড়ি পেয়েছি, ধন্যবাদ আপনাকে। গেট পেরিয়ে বিয়ের গাড়ি চোখের আড়াল হতেই চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে গেল যারার। বোনের মতো বান্ধবীর সাথে আগের মতো আর জমিয়ে আড্ডা দিতে পারবে না। চাইলেই এখানে সেখানে ছোটাছুটি করতে পারবে না। মন খারাপ হলেই আর ছুটে আসবে না মির্জা বাড়িতে। একসাথে ভার্সিটিতে যাওয়া হবে না। বড্ড একা হয়ে পড়ল যারা। ভার্সিটিতে ক্লোজ ফ্রেন্ড বলতে আছে আয়ান আর রূপা। হঠাৎ মুখশ্রীতে শক্ত পুরুষালী হাতের ছোঁয়ায় চমকে ওঠে যারা। খুব কাছে অনুভব করলো তাজিনকে, যে যারার চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদে না জান, আমি আছি তো। এখন থেকে তোমার মন রাখার দায়িত্ব আমার। রূপা নাই তো কি হয়েছে, ওর ভাই আছে না। আকস্মিক এমন বাড়িতে ভরকে গেল মেয়েটা। ভাবছে বোনের দুঃখে মাথাটাই গেল নাকি লোকটার। আপনি ঠিক আছেন? তারা রাম্মুর চোখের জল দেখে কিভাবে ভালো থাকি বলো? বুকের ভেতর ব্যথা হচ্ছে। বুকের হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল তাজিন। তারার আমো যারার কপাল গুড়িয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, তারা? তারা কে? এই বাড়িতে এই নামের কাউকে দেখলাম না তো। তাজিন হাসে, লজ্জা পাওয়ার অভিনয় করে বলে, আমাদের মেয়ে তারা। নামটা সুন্দর না? তাজিনের যারা। কি? চমকালো ভরকালো যারা। রাগান্বিত দৃষ্টিতে তাকালো ছেলেটির দিকে। দাঁতে দাঁত চেপে ধমকে সুরে বলে ওঠে,
কি দাদা বলছেন তখন থেকে, আর আমি যে আপনার বয়সে বড় সেটা ভুলে গেছেন? সম্মান দিয়ে কথা বলুন, এবং তুমি নয় আপনি করে বলুন। অনেক ফালতু প্রলাপ বকেছেন, আমি ফের যেন আপনাকে আমার আশেপাশে না দেখি। পারলে সম্মান দিয়ে কথা বলুন, নয়তো দূরে থাকুন। বলে গটগট করে ভেতরে চলে গেল। তাজিন যারার পথে চেয়ে মাথা চুলকে হাসলো। কি তেজ! এই মেয়েটাকে ওর চাই। স্বল্প সময়ের অধিক পরিমাণে ভালোবেসে ফেলেছে মেয়েটাকে। 10 বছরের সিনিয়র হলেও তো তাকে চাইতো পাগলের মতো। পাগলি মেয়েটা একবার সিনিয়র হয়ে ভাষণ দিল যেন। তাজিন বিড়বিড় করে বলে, দূরে থাকলে তারা কিভাবে আসবে? ওর জন্য হলেও তোমাকে খুব তাড়াতাড়ি মিসেস তাজিন আহমেদ হতেই হবে জান। সময় দুপুর 1টা। আগুনের শিখার ন্যায় যেন সূর্যের তাপ। ক্লাস শেষে বেরিয়েছে 4 রমণী। কলেজ গেটের বাইরে জিসানকে দেখে কপালে 3টে ভাঁজ পড়ল নিশাতের। অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে? হকচকিয়ে গেল জিসান। জবাবে কি বলবে ভেবে পাচ্ছে না। সে এসেছে নিশাদকে এক পলক দেখতে। আজকাল মেয়েটা বড্ড টানে তাকে। দেখছিল সেই বিয়েতে আরও 5 দিন আগে। মনে হচ্ছে 5 বছর ধরে দেখে না। এটা বলতে চাইল না, তাই সেটা এড়িয়ে গিয়ে বলে, এখানে একটা কাজে এসেছিলাম, তোমাকে দূর থেকে আসতে দেখিয়ে দাঁড়ালাম। কেমন আছো তুমি? জি ভালো। ওনাদের সাথে পরিচয় করে দিবে না? জিসানের কথায় দিয়াদের দিকে ফিরল নিশাদ। ওরা ওদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। যদিও জিসানকে ওরা বিয়েতে দেখেছিল, কিন্তু পরিচয় জানতো না। নিশাদ ভ্রু কুঁচকে ফেলল। পরিচয় দেবার মতো কে উনি? বিরক্ত হলেও প্রকাশ করল না, পরিচয় করিয়ে দিল। কিছু মনে না করলে চলো এক কাপ কফি খাই। জিসানের কথায় নাকচ করবে আগে জিসান ফের বলে ওঠে, প্লিজ না করো না, চলো তোমরাও কিছুক্ষণ গল্প করি, নয়তো এত দূরে আসাটাই বৃথা হবে। আপনি এই কারণে এখানে এসেছেন? তাহলে বললেন যে কাজে আসছেন। ভরকে গেল ছেলেটা। যা ধরা পড়ে গেল, আমতা আমতা করে বলল, আরে কাজেই তো আসছি, তোমাদের সাথে দেখা হলে এক কাপ কফি খেলে মনটা ভালো লাগবে, চলো প্লিজ। অগত্য চুপচাপ সম্মতি দিল নিশাদ। নতুন আত্মীয় মুখের উপর কিছু বলাটা ভালো দেখায় না। কলেজের পাশে একটা কফি শপে গিয়ে বসে সবাই। বেশ কিছুক্ষণ গল্প করে। আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তাহিরের কথায় নিশাদ দিয়া আদিবা ও উঠল। জিসানকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল। নিশাদ এতক্ষণ ঠিকই খেয়াল করেছে জিসান বারবার ওর দিকেই তাকিয়েছিল। বিষয়টা অস্বস্তিকর ওর কাছে। ওরা চলে যেতেই জিসানের মনটা খারাপ হয়ে গেল। নিশাদের কাছাকাছি থাকতে কেন জানি ওর খুব ভালো লাগে। অতঃপর সে বিল মিটিয়ে নিজেও চলে গেল নিজের কাজে। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে। ভারী একখানা ব্যাগ হাতে কাঙ্ক্ষিত স্থানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, যেন ভেতরে যাওয়া নিয়ে দ্বিধাবোধ করছে। শত চেষ্টা করেও নিজেকে সামলাতে পারছে না। এই মানুষগুলোকে যে বড্ড ভালোবেসে ফেলেছে। শুকনো একটা ঢোক গিলে কম্পিত হাতে দরজায় টোকা দেয়। দরজা খুলে এতদিন পর অতি পরিচিত মুখ দেখে চমকে উঠে আশা জড়িয়ে ধরে কান্না করে দিল। নিশাদ ছলছল চোখে হেসে আশার মাথায় চুমু খায়। মেয়ের কান্না শুনে হালিমা খাতুন রুম থেকে বেরিয়ে আসে। এতদিন পরে এই সময় নিশাদকে দেখে বেশ অবাক হয়। হালিমা খাতুনকে দেখে জড়িয়ে ধরল নিশাদ। কান্নারত কণ্ঠে জিজ্ঞেস করল, কেমন আছেন আম্মু? আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। এতদিন পরে মায়ের কথা মনে পড়লো বুঝি? মনে পড়ে, ব্যস্ততার কারণে আসা হয়নি। শুকনো হেসে মিথ্যে বলে নিশাদ। বরাবরের মতোই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে। আসার জন্য নতুন জামা, চকলেট, আইসক্রিম আরও বিভিন্ন সামগ্রী। হালিমা খাতুনের জন্য পুরো মাসের ঔষধ আরও টুকটাক জিনিস নিয়ে এসেছে। কলেজের পর দিয়াদের নিয়ে কিনেছিল এগুলো। টাকা দিলে তো নেবে না, তাই এগুলো নিজে কিনে দিয়ে যায়। তুমি আবার এত কিছু নিয়ে এসেছো? তোমাকে বলছি না এগুলো আনবে না? তোমরা আমাকে আপন ভাবো না, তাই না? পাগলি মেয়ে, ভুল ভাবছো তুমি। আমি তো তবে আমি আমার মা বোনের জন্য কোনো কিছু আনতে পারবো না? দীর্ঘশ্বাস ছাড়ে হালিমা খাতুন। নিশাতের হাত ধরে নিজের রুমের বিছানায় বসিয়ে সে পাশে বসে। মিথ্যা আশা নিয়ে নিজেকে কেন কষ্ট দিচ্ছ মা? আমি সেদিন আশার থেকে সবটা শুনেছি। কেন পাগলামি করছো সাইফের জীবনটা নষ্ট করার জন্য? আমি নষ্ট করেছি তার জীবন? অবাক হয়ে জানতে চাইল নিশাদ। হালিমা খাতুন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মন্ত্রী বাড়ির মেয়ে তুমি। তারা যদি জানতে পারে তুমি ভালোবাসো মধ্যবিত্ত শ্রেণীর সামান্য একটা ছেলেকে, তারা কি মেনে নেবে?
তারা আমার সাইফের জীবনটা নষ্ট করে দিবে মা। তোমার মতো মেয়েকে পুত্রবধূ হিসেবে পেলে আমার থেকে খুশি কেউ হতো না। থামলেন ভদ্রমহিলা, দীর্ঘশ্বাস ফেলে ফের বলে, বাস্তবতা অনেক কঠিন মা। কোথায় তোমরা আর কোথায় আমরা, এটা হয় না। তোমার পরিবারের অনেক ক্ষমতা, আমার সাইফের জীবনটা নষ্ট করে দিবে তারা। তুমি কি চাও তোমার ভুলের জন্য ওর ক্ষতি হোক? ও ছাড়া আমার মা মেয়ের যে আর কেউ নাই নিশাত। নিশাত কিছু বলতে পারল না, কান্নার দাপটে নিঃশ্বাস আটকে আসে তার কাঁধে। আশাও প্রতিবার নতুন জামা পেলে খুশিতে আত্মহারা হওয়া আশা আজ নতুন জামা ছুঁয়েও দেখেনি। সেদিন পানি দিতে গিয়ে ওদের সকল কথাই শুনে ফেলেছিল। ওর বোকামির জন্য নিশাতের গায়ে হাত তুলল ওর ভাই। সেই থেকে নিজেকে অপরাধী ভাবছে। ছুটে গিয়ে মায়ের কাছে বলেছে তিনি। প্রচুর পরিমাণে অবাক হয়েছিল সেদিন, কিন্তু ছেলেকে এ বিষয়ে কিছু বলেননি। নিঃসন্দেহে নিশাত ভালো মেয়ে, কিন্তু সব কিছুই তো আর চাইলেই পাওয়া যায় না। নিশাতকে তিনি নিজের মেয়ের মতোই ভালোবাসেন। নিশাত মেয়েটাই এমন ভালো না বেশে পারাই যায় না। নিশাতের চোখে অগাধ ভালোবাসা তিনি বুঝতে পারছে, কিন্তু এটা তো সম্ভব নয়। মেয়েটার কান্নায় ভেতরটা ভেঙে চুরমার হচ্ছে তার। সে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খায় নিশাতের কপালে। কাঁদিস না মা, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। ওকে ভুলে ঠিক জীবনে এগিয়ে যাবি। আমার ছেলে তোর জন্য উপযুক্ত নয়। এই পথে যে বিপদ, তুই চাস ও তোর ফ্যামিলির থাবায় ধ্বংস হোক? যাকে একবার ভালোবাসা হয় তাকে জীবনেও ভোলা যায় না মা। যার ভালোর জন্য যাকে ছেড়ে দিতে হবে কখনো ভাবিনি। কেন সে ভালোবাসলো না মা? তার জন্য আমি পৃথিবীর সবার সাথে লড়তে রাজি ছিলাম। তার সাথে এই ছোট্ট ঘরে থাকার স্বপ্ন বুনেছিলাম। আমি তোমাদের ছাড়া কিভাবে বাঁচবো? হুশ, এভাবে বলে না। কেউ কাকে ছাড়া মরে যায় না, ভোলা যায় না। সত্যি ভুলে থাকতে হবে। তোমার পরিবারের সদস্যরা জানতে পারলে আমার মানিকে আমার বুক থেকে কেড়ে নেবে। দয়া করে ওকে ভুলে যাও, আমাদের শান্তিতে বাঁচতে দাও। কেঁপে উঠল নিশাত। সাইফের চুল পরিমাণ ক্ষতিও ও চায় না। মানুষটা ভালো থাকুক, সুস্থ থাকুক, ওর না হোক অন্তত শান্তিতে থাকুক। নিশাত অস্থির হয়ে ভাঙা স্বরে বলে ওঠে, তার ক্ষতি হোক আমি চাই না। আমার জন্য কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আমি তার সামনে কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে যাব না। তুমি কথা দাও, তুমি আমার মা হয়েই থাকবে, তোমাকে মা ডাকতে দিবে। আমি আমার মাকে, বোনকে চাই। নিশাতের এমন বাণীতে হালিমা খাতুনের বক্ষে চিনচিনে ব্যথা অনুভব হয়। নেত্র থেকে গড়িয়ে পড়ে অশ্রু। স্বল্প পরিচয়ে মেয়েটির জন্য বুক ভরা ভালোবাসা জন্মেছে তার হৃদয় গহীনে। তিনি দুই মেয়েকেই জড়িয়ে ধরে চুমু খেতে খেতে বলে ওঠে, তোরা দুজন আমার মেয়ে আর সারা জীবন থাকবি। তুই যখন ইচ্ছা মায়ের কাছে চলে আসবি। একদিন সব ঠিক হয়ে যাবে, দেখিস। তাহিরা আজ প্রচুর খুশি। খুশির কারণ ওর চাচাতো ভাই বোন আসে গ্রাম থেকে। জুই আর ও একসাথে বড় হয়েছে। দুজনের ভাব গলায় গলায়। চাচা চাচি এসেছিল ডাক্তার দেখাতে, কাজ শেষে ফিরে গেছে। ওদের রেখে দিয়েছে মমিন শিকদার। মূলত সেই ওদের সাথে আনতে বলেছিল, থাকবে কিছুদিন এখানে। জুইকে পেয়ে দুনিয়ায় সব গল্প জুড়ে বসেছে তাহিরা। একে অপরের সব ভান্ডার খুলেছে। দিয়াদের আসতে বলেছে ফোনে। তাহিরা আজ প্রচুর খুশি। খুশির কারণ ওর চাচাতো ভাই বোন আসে গ্রাম থেকে। জুই আর ও একসাথে বড় হয়েছে। দুজনের ভাব গলায় গলায়। চাচা চাচি এসেছিল ডাক্তার দেখাতে, কাজ শেষে ফিরে গেছে। ওদের রেখে দিয়েছে মমিন শিকদার। মূলত সেই ওদের সাথে আনতে বলেছিল, থাকবে কিছুদিন এখানে। জুইকে পেয়ে দুনিয়ার সব গল্প জুড়ে বসেছে তাহিরা। একে অপরের সব ভান্ডার খুলেছে। দিয়াদের আসতে বলেছে ফোনে। ঘণ্টাখানিকের মধ্যে ওরা আসছে। পাঁচ রমণীর হাসির ঠাট্টা চলমান থাকে বেশ কিছুক্ষণ। রোজিনা বেগম তাড়া দিলেন খাবারের জন্য। ওরা একেবারে খেয়ে দিয়ে বিদায় নিল। দিয়াবাড়ি ঢাকার উত্তরায় অবস্থিত। ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর একটি জায়গা। নদীর পরশ মাখা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এক অপার্থিব শুভ্রতায় মনকে ভরিয়ে দিতে দিয়াবাড়ির জুড়ি নেই। ইট কাঠ এবং কংক্রিটের মাঝে এক টুকরো সবুজের সমারোহ আর নির্মল পরিবেশ গোধূলি সময়টাকে মধুময় করতে। আজ দিয়াবাড়ি হাজির হয় 5 প্রকৃতিপ্রেমী তরুণী। প্রথমে তারা পায়ে চলিত নৌকায় চড়ে ভেসে বেড়ায় লেকের জলে। তারপর বেশ কিছুক্ষণ সময় চষে বেড়ায় বিভিন্ন প্রান্তে।
তারপর শুরু হয় ছবি তোলার প্রতিযোগিতা। তাহিরা এসবে বিরক্ত। তার কাছে ক্যামেরায় বন্দী স্মৃতির চেয়ে মনের ক্যানভাসে বন্দি করার আনন্দ বেশি সুন্দর। তাহিরা সময়টাকে উপভোগ করতে ভালোবাসে। ওদের একজনের ফটো তোলার পোজে দেখে হাসে তাহিরা। দিয়া তাহিরাকেও সামিল করে সেলফিতে। তারপর যায় ফুল গাছের কাছে, নিজেদের পছন্দ মাফিক ফুল গাছ কিনে বারান্দায় সাজানোর জন্য। এরপর হামলে পড়ে ফুসকে স্টলে। নিশাতের হাস্যকর মুখশ্রী দেখে তাহিরা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আর মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন নিশাত ওর ভালোবাসাকে পায়। ওদের মিশন ছিল নিশাতের মন ভালো করার আর জুইকে শহর ঘুরিয়ে দেখা। তাহিরাও আজ এখানে এই প্রথম এসেছে। দারুণ ঘন পাপড়ি ঝাপড়ে ডাগর ডাগর আঁখি মেলে দেখছে সবটা। আজ সাপ্তাহিক ছুটির দিন। মির্জাবাড়ির পুরুষদের কাজের তাড়া নেই বললেই চলে। তবে কামরুজ্জামান মির্জা মন্ত্রী মানুষ, তার চিত্র ভিন্ন। একটা জরুরি কাজে সকাল সকালে বেরিয়ে গেছে। মেজর আলম মির্জা আর নেহাল মির্জা জরুরি কিছু কথা বলছিল ড্রয়িং রুমে। বারবার কলিং বেলের শব্দে বিরক্ত হয়ে আলম মির্জা গলা ছেড়ে হাঁক ছাড়লেন। নয়না, মার্জিনা, আমিনা, কোথায় তোমরা? কখন থেকে বেল বেজে যাচ্ছে, দেখো কে এসেছে। আলম মির্জার উচ্চস্বরে তুলি নামের কাজের মেয়েটি গিয়ে দরজা খুলে দিল। আসিফ খান তার ছোট ভাই তারেক খানকে দেখে অবাক হলেন দুই ভাই। কুশল বিনিময় করেন কাজের লোকদের চা নাস্তা দিতে বলে। ফের বসে যথাস্থানে। হঠাৎ কোনো আগাম বার্তা না দিয়ে দুই ভাইকে দেখে নেহাল মির্জা চিন্তিত স্বরে বলে, সব ঠিক আছে রূপ? রিল্যাক্স বিয়া সাহেব, সব ঠিক। রূপমা ভালো আছে, আমরা একটু অন্য কাছে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে চা নাস্তা করুন, ধীরে সুস্থে শুনবো বললেন নেহাল মির্জা। আসিফ খান বলেন, মন্ত্রী সাহেব বাড়িতে আছে, তাকে ডাকুন। বিয়া সাহেব, আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। আসিফ খানের কথা শুনে ললারিয়ে ভাঁজ পড়ল নেহাল মির্জার। প্রস্তাব? ঠিক কিসের প্রস্তাব? আমরা নিশাত মাকে আমার বাড়ির বউ করতে চাই। আসিফ খানের কথায় অবাক হন আলম মির্জা, নেহাল মির্জা। নেহাল মির্জা বলে, কি বলেন? ওর তো বিয়ের বয়সই হয় নাই। আমরা জানি নিশাত আম্মুর বিয়ের বয়স হয়নি। আমরা এখনই বিয়ে করে সংসারী হতে বলছি না। আমাদের ছেলে নিশাতকে পছন্দ করে। এখন আপনারা যদি চান তবে এঙ্গেজমেন্ট না হয় করে রাখি। নিশাতের এইচএসসি যাক, ততদিনে ওরা একে অপরকে জানুক, পরে না হয় বিয়েটা হবে। খানবাড়ির ছেলে পছন্দ করে নিশাদকে। কপাল গোটালো আলম মির্জা। আপনাদের ছেলে কার কথা বলছেন? তারিকের ছেলে জিসান, আপনারা তো চেনে নেই। নিশাতের বিয়ে এত তাড়াতাড়ি তারা দেয়ার চিন্তা ভাবনা করেনি। এই তো কিছুদিন আগে বড় মেয়ে রূপার বিয়ে দিল। নেহাল মির্জা কি বলবেন বুঝতে পারছেন না। মুখের উপর কিছু বলতে চাইল না, আর না করার অপশন দেখে না। ছেলে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু তিনি এত তাড়াতাড়ি ছোট মেয়েকে বিয়ে দিতে রাজি না। তাছাড়া বাড়ির কর্তা কামরুজ্জামান মির্জা উপস্থিত নাই। এছাড়া বৃদ্ধ ওহিদুল মির্জাও নেই। তাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে তাজিন। এই মুহূর্তে বিয়ের আলোচনায় সম্ভব না। নেহাল মির্জার জড়তা দেখে আলম মির্জা বলে, আসলে ভাইজান এখন বাড়িতে নেই, আমরা ফ্যামিলি মেম্বাররা একটু আলোচনা করি, বিষয়টা মাথায় রাখবো। আর একে শপিং মলের সামনে দাঁড়িয়ে যারা, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে কাঙ্ক্ষিত লোকের দেখা মিলছে না। কোথায় ছুটির দিনে একটু আরাম আয়েশ করে ঘুমোবে, তা না ছুটতে ছুটতে হাজির হতে হলো। যাদের জন্য এসেছে তাদের টিকিটাও দেখা যাচ্ছে না। বিরক্তির সহিত ফের হাতের ঘড়িতে সময় পরখ করে। সরি, আসতে একটু দেরি হয়ে গেল, জ্যামে পড়ে গিয়েছিলাম। হাঁপাতে হাঁপাতে বলল মিরাজ। যারা আশেপাশে তাকিয়ে বলে ওঠে, আপু ভাইয়া আসেনি? আসতেছে, তুমি ভেতরে চলো। যারা মিরাজের পিছু ভেতরে চলল। ইতিমধ্যে যারার বোন দুলাভাই এসেছে। যারা ছোট্ট মনিকে কোলে নিয়ে ওদের সাথে মলে ঢোকে। তোমরা ভিতরে গিয়ে কেনাকাটা করো, আমি 1 মিনিট আসছি বলেই মিরাজ অন্যদিকে গেল। ওরা নিজেদের মতো পছন্দ করে। যারা মূলত আসে বোনের জন্য। তার টুইন বেবি কোথাও গেলে যারা সাথে যাওয়ার চেষ্টা করে। এই যে একটা রেখেছে ও, জিজুর কাছে একটা। বোন শান্তিতেই কেনাকাটা করতে পারছে। ও বেশি আমার কিছু ফোনটা তো নিল না। মিরাজের কাছে, তোমরা বসো, আমি আসছি। আপনি থাকুন, আপার কাছে আমি নিয়ে আসছি।
বলেই মিরাজ যেদিকে গেছে সেখানে এগিয়ে গেল, পেয়েও গেল জনমানবহীন একটি সাইডে। ও ছোট্ট মণিকে বুকে আগলে এগিয়ে যেতে অপ্রত্যাশিত কিছু তিক্ত বাণী কর্ণপাত হতেই স্তব্ধ যারা। আকস্মিকতায় হতভম্ব হয় বিস্ময় তার দৃষ্টিকোণ। হাত ফসকে পড়ে যেতে নেয় ছোট মণি, যারা ওকে সামলে বুকের সাথে লেপ্টে রইল। সেই মুহূর্তে ভেসে আসে আরো কিছু তিক্ততা। তোমাকে আমি বললাম না আমি সময় মতো দেখা করে নেব, তাহলে এখানে আসার সাহস কি করে হলো? এই একই কথা বিগত 5 দিন ধরে বলছো মিরাজ। আমার অবস্থানটা বোঝার চেষ্টা করো। আমি কি করব কিছু বুঝতে পারছি না। তুমি আমাকে এখন স্পষ্ট বলো, কবে বিয়ে করবে আমায়? তোমাকে বিয়ে করার কথা ছিল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তাছাড়া আমার ঠিক হয়ে গেছে। কি? বিয়ে? বিয়ে করছো? তাহলে কেন আমার জীবনটা নষ্ট করলে? বলো কেন করলে? আমি এখন সমাজের মুখ দেখাবো কিভাবে? আমার গর্ভে শিশুটির কি হবে? ওর তো কোনো দোষ নেই। চলো না আমরা বিয়ে করে নিই প্লিজ। বলেই জড়িয়ে ধরে মিরাজকে। মিরাজ বিরক্ত হলো এতে, নিজের থেকে টেনে সরিয়ে দিতে দিতে বলল, বিরক্ত কেন করছো? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি না? টলমলে তনুর তিমিরে হেনেছে রমণীর। বিস্ময়ে অবাক চোখে জানতে চাইল, ভালোবাসো না? ভালোবাসো না তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলে? বিয়ের আগে বাচ্চা কেন দিলে আমায়? তখন ভালো লাগতো তাই। আর তোমাকে জোরপূর্বক কিছু করছি আমি? তুমিও তো মজা লুটেছিলে। তাই এসব ফালতু প্রলাপ বন্ধ করো। আর বাচ্চা, চলো বাচ্চা অ্যাবর্শন। নাজুক হাতের শক্ত জোরে বাকিটা শেষ করতে হলো না মিরাজ। চমকে উঠে লাবণী ওকে চড় মারলো, ওর রাগ জন্মালো। তবে ওকে রিয়েক্ট করার আগেই আকস্মিক হামলে পড়ে মেয়েটা, শক্ত মুঠিতে চেপে কলার। আগুন চোখে যেন ঘৃণা উপচে বসে, শক্ত মুঠি ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, আমার নিজের ওপর ঘৃণা লাগছে। তোর মতো একটা অমানুষকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দিয়েছি। নিজের সন্তানকে হত্যা করতে একটুও কাঁপলো না কলিজা। আমার ঘৃণা লাগছে নিজের ওপর, ঘৃণা লাগছে তোমাকে দেখতেও। মেয়েটা ছুটতে ছুটতে বেরিয়ে গেল মল থেকে। ও ভাবতেও পারেনি মিরাজ ওর সব কেড়ে মাছ সমুদ্রে ভাসিয়ে দেবে। মিরাজ রাগান্বিত হয়ে চেয়ে রইল লাবণীর প্রস্থান পানে। নিজের উপর রাগ জন্মালো, কেন আগে সতর্ক হলো না? তাহলে তো আর এই ঝামেলায় পড়তে হতো না। কেউ জানার আগেই একটা ব্যবস্থা করতেই হবে ওর। যারা বাকরুদ্ধ হয়ে গিয়েছে। এসব শুনে ঠিক কী প্রতিক্রিয়া করা উচিত তাও বুঝতে পারছে না। একদম হিতাহিত জ্ঞান শূন্য সে। তাহিরার কলেজের সামনে একখানা গাড়ি থামানো, দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রাফি। অপেক্ষা তাহিরার জন্য। দেখা হয়নি অনেক দিন। দূর হতে দেয়ার চোখ পড়ে অপেক্ষারত রাফিকে। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে হেলে দুলে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, হেই জিজু। হায়, কেমন আছেন শিয়ালিকারা? বিন্দাস আছি। কি রে তাহু, ভাইয়াকে বল কতটা ভালো আছিস। আদিবার কথায় চোখ রাঙিয়ে তাকায় তাহিরা। রাফি হাসে ওদের বাঁচাবো দেখে। তাহিরা রাফির হাতের দিকে আঙুল দিয়ে ইশারা করে বলে, হাতের কি অবস্থা? ব্যথা আছে এখনো? ব্যান্ডেজ খুলেছেন কবে? না নেই, 3 দিন হয়েছে খুলেছি। আসার পথে দেখলাম ছোট একটা মেয়ে বিক্রি করছে, তাই তোমার জন্য নিয়ে আসলাম। বলে বুক পকেট থেকে একটা গোলাপ এগিয়ে দিল। ধন্যবাদ ডাক্তার সাহেব। তাহিরা নিল এবং ধন্যবাদ দিয়ে তৎক্ষণাৎ ফুলটা ব্যাগে ভরে রাখলো। রাফি বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করে, কি বললে? আবার বলো। ধন্যবাদ জানিয়েছি আপনাকে। তারপর কি বলেছো? তাহিরা ভাবলো, তারপর চিন্তিত স্বরে অবুঝের মতো বলে, বলেছি ধন্যবাদ। আমি কি ভুল কিছু বললাম ডাক্তার সাহেব? তোমার মুখে ডাক্তার সাহেব শুনে অবাক হয়েছিলাম আর কি। এটাই ডাকবে? তোমার মুখে এই বাক্য শুনে প্রশান্তিতে ছেয়ে গেল বক্ষপিঞ্জর। স্যার, মিস্টার বিন টেক্সট করেছেন। ফিরতে কোনো উত্তর পেল না ইহসান, আর পাবেও না। তার ভালো করেই জানা আছে আমেরিকান আহসানের, তাই গলা পরিষ্কার করে বলে, পরশু ইম্পর্টেন্ট মিটিংয়ে আপনার থাকাটা জরুরি।
নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইহসানের কথায় রাস্তার ওপাশ থেকে তীক্ষ্ণ দৃষ্টি সরিয়ে গাড়ির কাজখানা তুলে দিল। এখানে এসেছিল একটা কাজে। হঠাৎ চোখ পড়ে ব্যস্ত সড়কের বিপরীত সাইডে নিশাদ, তাহিরা, দিয়া, আদিবা, রাফি কিছু নিয়ে হাসাহাসি করছে। তাইসির গম্ভীর আর বিরক্তি কণ্ঠে বলে ওঠে, ব্যবস্থা করো। ক্লাবে পায়ের উপর পা তুলে ড্রিঙ্ক হাতে বসে আছে তাইসির। পাশেই বসা আহিল, রকি, জন, ইহান। জন মেয়েদের দেখেছে ড্যাব ড্যাব করে। ইহান, রকি একে একে শেষ করেছে ড্রিঙ্কের গ্লাস। আহিল আর চোখে দেখে তাইসিরকে। হাতের ড্রিঙ্কে এখন পর্যন্ত এক চুমুকও দেয়নি। শান্ত গম্ভীর মুখশ্রী দৃষ্টি তার ফোনে। বাংলাদেশ থেকে এসেছে 1 মাস। এসেছে পর থেকেই কেমন শান্ত। এমনিতেই কথা কম বলা তাইসির। একবারে একদম চুপচাপ। মেয়েদের মতো বিহেভিয়ার কেন করছিস? তাইসিরের ধমকে ভরকে গেল আহিল। তাইসিরের দৃষ্টি তো এখনো ফোনে, বসলো কিভাবে? আমতা আমতা করলো। কিছু বলতে মুখ খুলতেই তাইসির উঠে দাঁড়ালো। কোনো বার্তা ছাড়াই বুট জুতোয় খটখটিয়ে প্রস্থান করলো। ওরা অবাক হয় না। তাইসিরের উদ্ভট ব্যবহারে অভ্যস্ত ওরা। জনের খুশি দেখে কে। লাফিয়ে লাফিয়ে চললো এক সুন্দরী মেয়ের কাছে। তাইসিরের ভয়ে উঠতে পারছিল না বেচারা। ইহান, আহিল, রকি অসহায় চোখে চাইল একে অন্যের দিকে। আহিল তাইসিরের পিছু পিছুই দ্রুত। রকি এক পলক দেখে জনকে। আমেরিকান এক তরুণীর সাথে কেমন চিপকে ডান্স করছে। ব্রো, তোমার সাথে একটা পার্সোনাল কথা ছিল, বলবো বলবো করে বলা হয়নি। ড্রাইভিং সিটে বসা তাইসির আহিলের কথায় ঘাড় ফিরিয়ে শান্ত চোখে এক পলক তাকিয়ে আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তাইসিরের নীরবতা দেখে যেন আশকারা পেল আহিল। বলে, আমার একটা মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে, তুই প্লিজ একটা ব্যবস্থা করে দে না। তাইসির এবারও কোনো জবাব দিল না, বরং বিরক্ত হলো। আহিল এ পর্যন্ত কতগুলো রিলেশনশিপে জড়িয়েছে ও নিজেও জানে না। যাকে দেখে তাকেই ভালো লাগে টাইপ। তাই বিষয়টাকে বার্তা দিল না তাইসির। মনোনিবেশে তার নিউ ইয়র্কের ব্যস্ত সড়কে। আহিল ফের বলে ওঠে, বিশ্বাস কর, ওকে দেখার পর কারো দিকে ভালো করে চোখ তুলে তাকাতে ইচ্ছে করে না। আমি বোধ হয় এবার সত্যি সত্যি প্রেমে পড়ে গেছি। গড প্রমিস। কি নিষ্পাপ, স্নিগ্ধ মুখী। ইস, পাগল হয়ে যাব। বলতে বলতে যেন মুগ্ধতার রাজ্যে হারিয়ে গেল। ওকে এত সিরিয়াস দেখে সামনের দিকে তাকিয়ে গম্ভীর সুরে তাইসির জিজ্ঞেস করলো, কে সে? বাংলাদেশের রূপার বিয়েতে দেখেছিলাম। আজ তো একটা মায়াবতী। এক দেখাতেই আমার মনটা ছুরি করে ফেলে গেছে। পরে খোঁজ নিয়ে জানতে পারি নিশাতের ফ্রেন্ড তাহিরা হবে নাম, ওরাই থাকে। গোছানো বলে শেষ না হতেই আকস্মিক গাড়ি ব্রেক কষে। বেখেয়ালি আহিল সামান্য সামনে ঝুঁকে পড়ে। কর্ণে আসে রাজভারী কণ্ঠস্বর, নাম। মানে? তোকে নামতে বলেছি, আউট। ভীষণ অবাক হলো আহিল। প্রত্যুত্তর করার সাহস পেল না কোনো। নেমে গেল নিঃশব্দে। তাইসিরের গাড়িটি হাওয়া হলো চোখের পলকে। হতভম্ব হয়ে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রয় আহিল। আসিফ খানের অনুরোধে জিসানের সাথে পার্সোনালভাবে কথা বলেছে কামরুজ্জামান মির্জা। জিসানের ব্যবহারে সন্তুষ্ট ভদ্রলোক। নিশাদকে বিরক্ত না করে সরাসরি ফ্যামিলিকে জানিয়েছে নিজের পছন্দের কথা। এতে যথেষ্ট খুশি মির্জা পরিবার। খোঁজ নিয়ে দেখছেন মির্জা বাড়ির জামাতা হওয়ার যোগ্য ছেলে জিসান। তাছাড়া সুখে দুঃখে বড় রূপাকেও পাবে কাছে। সব দিক বিবেচনা করে তার সহমতে রূপাসহ খান বাড়ির সকলে এসেছে মির্জা মহলে। রূপা গেল নিশাদকে ডেকে আনতে। নিশাদ নিজ রুমে শুয়েছিল। বোনকে দেখে খুশি হলো। রূপা ওকে নিয়ে নিচে আসে। নিশাদ খুশি মনে ড্রয়িং রুমে আসে। খানবাড়ির সকলকে দেখে ভদ্রসুলভ সালাম দেয়। জিসানের আম্মু আর বোনের মাঝে ওকে বসিয়ে দেয়। এতে সামান্য অবাক হয় নিশাদ। আশ্চর্য, ওকে এভাবে কেন দেখছে সবাই? চোখ তুলে চাইলেও এক পলক সকলের দিকে। অমনি চোখাচোখি হয় জিসানের সাথে, যার দৃষ্টিকোণ ছিল ওর দিকেই। লোকটা কেমন কেমন করে যেন দেখছে। ও বিরক্ত হলো ওকে নিয়ে এত আদিক্ষেতা করার মতো কিছু দেখছে না। ভাবি, নিশাদ যেন আকাশ থেকে বলল, এসব কি হচ্ছে? বোধগম্য হলো না। কামরুজ্জামান মির্জার ডাকে ছিটকে পড়ে নিজ ভাবনা হতে। নিশাত মামনি, ভরসা করো তো তুমি আমাদের। বড় বাবার কথায় ফের অবাক হলো নিশাদ। হা করতেই ভদ্রলোক ফের বলে ওঠে, আমাদের সিদ্ধান্তে অমত করবে না আশা করি। তবুও তোমার যদি পছন্দ থেকে থাকে বলতে পারো। যদি সে যোগ্য হয় আমরা দেখব বিষয়টা। সিদ্ধান্ত
পছন্দ? কিছুই বুঝলো না মেয়েটা। এখানে কি হচ্ছে সেটাই প্রশ্ন মনে। ফের এক পলক সকলকে দেখে নিল। জিসানের হাসি হাসি মুখটা দেখে হঠাৎ যেন বোধহয় বোধগম্য হয়। অমনি অমনি পায়ের তলার জমিন সরে যায়, পাহাড় ধসে পড়ে যায়, তবে নিশাতের শীর্ণ দেহ ছলকে ওঠে। কথা বলতে গিয়ে বুঝলো শব্দ ভাণ্ডার থিতিয়ে এসেছে। মস্তিষ্কে হানা দেয় বৃতৃষ্ণা বিদঘুটে চিন্তা। ও যা স্বপ্নেও ভাবেনি সেটাই হচ্ছে। সাইফের জায়গায় অন্য কাউকে ভেবেই অস্থির হয়। পৃথিবী দুলে ওঠে, দেহটা যেন টুলছে। ভয়ে ডরে গলা শুকিয়ে আসে। মুখ দিয়ে নিজ ভালোবাসার কথা বলতে পারল না। বলেও কেউ মানবে না, জানা আছে ওর। বক্ষপিঞ্জরে চিনচিনে ব্যথাটা বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। খুব আস্তেই ঘাড় নাড়ালো দুপাশে। সকলে যেন স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। নিষাদ ঘোলা নেত্রমণি মুহূর্তেই থমকে গেল। ঠোঁট নাড়িয়ে যেন কিছু বলতে চাইলো, যা কণ্ঠনালী ভেদ করতে পারছে না। অনামিকা আঙ্গুলের রিংটির দিকে হতবিহবল চোখে যায়, স্তব্ধ হয়ে বসে রয়। দুরু দুরু কাঁপছে তনুমন। ভেতরটা অস্থির হয়ে উঠেছে ক্রমাগত। ওদের আলাদা কথা বলার সুযোগ দেয়া হলো। জিসান এগিয়ে গেল, জ্ঞানশূন্য নিষাদ ঠায় বসে। ঘোলা অক্ষে কুঠে এক প্রস্ত জল সকলের অগোচরে রূপা উঠিয়ে দিল ওকে। তুমি কি এই বিয়েতে রাজি নও? নিশাতের রাগ হলো পৃথিবী জ্বালিয়ে দেওয়ার রাগ। আটকে রাখা কান্নাগুলো দলা পাকিয়ে ফোপানোর সাথে সেটা ছুটে আসে বাইরে। জিসান আচমকা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে কাতরতা মিশিয়ে ডাকল, নিশাদ। আপনি আপনি আমাদের কেন করলেন? অসহায় মুখবিবর, কাতর কণ্ঠে অস্থিরতা বিদ্যমান। বুদ্ধিমান জিসানকে বলতে হলো না আর কিছুই। শুকনো ঢোক গিলে বলে, তাদের বললে না কেন? তখন জিজ্ঞেস করলো, বলতে পারতে। কি বলতাম? সে তো চায় না আমায়। তাহলে বিয়েতে সমস্যা কি? আমি অপেক্ষা করব তার জন্য। যদি না আসে? নিস্তব্ধতা বিরাজ করে পুরো ছাদে। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে জিসান কাতর চোখে বলে ওঠে, দুজনই অপেক্ষায় রইলাম। সে যদি ফিরে আসে, আমি কথা দিচ্ছি আমি নিজে এই বিয়ে ভেঙে দেব। আর যদি না আসে তাহলে অনুরোধ রইল, আমায় ফিরিয়ে দিও না। একটু না হয়ে জায়গা দিও তোমার মনের এক কোণে। আজ আসি, সে আসার আগ পর্যন্ত তুমি আমার আমানত। নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। কথা খুঁজে পেল না নিষাদ। কেবল অসহায় চোখ জিসানের প্রস্থান পানে। তাইসির সাফান মির্জা, নিউ ইয়র্কে সাফান নামে পরিচিত। বন্ধুরা ছোট করে ডাকে সাফি। অ্যাশে কোম্পানির মালিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সপ্তাহে 3 দিন ক্লাস করতে দেখা যায়। নিউ ইয়র্ক শহরে গড়েছে নিজের সাম্রাজ্য। একাই কাটায় শেখায়। আহিল একটা রেস্তোরাঁ করেছে, সেখানেই থাকে। পাশাপাশি তাইসিরের সাথে বিজনেস সামলায়। অফিসিয়ালি কিছু কাজে আহিলের রেস্টুরেন্টে বসেছে। সাথে আছে ইহান আহসান। হঠাৎ এক রমণী হামলে পড়ে তাইসিরের বুকে। হকচকিয়ে ওঠে সকলে। রমণী কাতর চোখে চেয়ে ইংরেজিতে বলে, বেবি, তুমি এত পাষাণ কেন? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে বড্ড ভালোবাসি। 5 বছরেও কি তোমার একটু মায়া জন্মায়নি আমার প্রতি? এসেছো 1 মাস, একবারও আমার কথা মনে পড়েনি? আর কতকাল একাকী অপেক্ষা করব? আহ, হাউ ডে ইউ টাচ মি? তো সাহস হলো কি করে এই নোংরা হাতে ছোঁয়ার? এই, তোকে বলেছি না আমার আশেপাশে আসবি না। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল তাইসির। রক্তাক্ত তার নেত্রমণি। জিসার গলায় শক্ত হাতের বাঁধন দৃঢ় হয়। রাগি চোখে তাকিয়ে বাঁকা হেসে হিসিয়ে বলে, আর কি বললি? 5 বছর ধরে আমার জন্য ওয়েট করছিস? তোর এই নোংরা শরীরটা নিয়ে কতজনের বেড়ে গিয়েছিস? ইয়ত্তা আছে? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তোর এই নোংরা মুখটা যেন না দেখি। পরের বার আমি ভুলে যাব তুই বাবার বন্ধুর মেয়ে। একদম জানে মেরে দেব, নির্লজ্জ চরিত্রহীন মেয়ে। বলে ধাক্কা দিয়ে ফেলে। কাশতে কাশতে বসে পড়ে জিসা। নিজেকে সামলে দ্রুত কেটে পড়ে। জিসা ভালো করেই জানে তাইসির রেগে গেলে হুঁশ থাকে না, তাই এখন রিস্ক নিল না। ইহান আহিল আহসান ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছিল। জিসার উপর বিরক্ত হলো। এত অপমানের পরও সেই বেহায়াপনা দেখাতে হাজির হয়। তোর চোখ গিলে দেওয়ার সময় এসেছে রে আহসান। আমেরিকান আহসান আহিলদের কাছে শুদ্ধ বাংলা রপ্ত করে ফেলেছে বহু আগেই। তাইসিরের শান্ত স্বরে ভরকে গেল, আমতা আমতা করে বলল, আমি আমি কি করছি স্যার? যার চোখের সামনে দিয়ে আবর্জনা উদিত হয়, তবে সেই চোখ দিয়ে কি করবি? আচ্ছা, তোর সমস্যা ঠিক কোথায়? ইহানের কথায় ভ্রু কুঁচকে আসে তাইসিরের। কিসের সমস্যা?
জিসার চরিত্রে সমস্যা বুঝলাম। কোনো মেয়েকেই তো সহ্য করতে পারছিস না, তাহলে কি হবে ছেলেদের পথ? হোয়াট ননসেন্স! শক্ত ধমকে মৃদু কেঁপে ওঠে ওরা। রাগান্বিত তাইসির তিরিক্ষি মেজাজে বলে, এদের মতো মেয়েদের জন্য ঘৃণা ছাড়া কিছুই আসে না। তাইসির সাফান মির্জার সস্তা জিনিস পছন্দ নয়। কেমন মেয়ে চাস? যে অনুভূতির সাথে পরিচিত হবে আমার সংস্পর্শে। শুধু তাইসির সাফান মির্জার স্পর্শ থাকবে তার অস্তিত্ব জুড়ে। সে হবে সম্পূর্ণ আলাদা, পবিত্র মনের অধিকারী। টিমটিমে হাওয়া বইছে টেবিল জুড়ে। ইহান ভাবনায় পড়ে গেল। মুখশ্রীতে বন্ধুর জন্য চিন্তা বিদ্যমান। আদব পাবেও কি এমন মেয়ে? আহিল কল্পনায়ও ভেসে ওঠে তার মায়াবতীর মুখ। সময় রাত 10:21। পড়ার টেবিলে বসে পড়ছিল। ফোনের শব্দে ব্যাঘাত ঘটলে বিরক্ত হয় যারা। মাত্র রূপার সাথে কথা বলল, আবার কেন ফোন দিল ভেবে ফোনটা হাতে নিল। ততক্ষণে কলটা কেটে গেছে। যথাস্থানে রাখতে গেলে ফের বেজে উঠল। অচেনা নাম্বার দেখে রিসিভ করে মৃদু স্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? এইভাবে বলো না জান, বুকে লাগে। আকস্মিক ভরকে গেল যারা। বিস্ময়ে ফোনটা কান হতে নামিয়ে নাম্বারটা পরখ করে। না, চিনল না। রং নাম্বার ভেবে কেটে দিতে চাইল। সঠিক নাম্বারই দিয়েছি, ভুলেও কেটো না, তাহলে কিন্তু সারা রাতে ঘুমোতে দেব না, প্রমিস। যারা যেন বুঝলো। কণ্ঠের মালিককে কিরমি দিয়ে বলে, অসভ্য ডাক্তার। বাহ, চিনে ফেলেছো? তার মানে তুমিও ভাবো আমার কথা, তাই না? বাজে কথা রাখুন। ফোন দিয়েছেন কেন? ভালোবাসার আলাপ করতে। আপনি মনে হয় ভুলে গেছেন আমি আপনার সিনিয়র। আপনার এসব বিহেভিয়ার আমাকে বিভ্রান্ত করছে। কাজে লাস্ট অনুরোধ করছি, আমাকে বিরক্ত করা ছাড়ুন, অন্যথায় আঙ্কেলের কাছে কমপ্লেন করতে বাধ্য হব আমি। আরে বাহ, তোমার তো দেখছি ভালোই তাড়া। আমাদের মেয়ে তারাকে আনার জন্যে শ্বশুরের কাছে আসতে চাও বিয়ের কথা বলতে? আমি কিন্তু 2 পায়ে আছি। পাগল হয়েছেন? বাড়ির লোক জানে? শুধু তোমাকে জানা। বেশ রাগ আর বিরক্ত চাপল। ঘর শ্বাস ফেলে যারা নিজেকে সামলে বোঝানোর জন্য বলে, দেখুন। দেখতে দিচ্ছ কই? ব্যাস, যারার মেজাজ তুঙ্গে। রাগে নাকের পাটাটা ফুলে ফেপে ওঠে। কোনো বার্তা ছাড়াই লাইন কেটে খসখসে হাতে চাপে। নাম্বারটার জায়গা করে দেয় ব্লক লিস্টে। ফোন দিতে গিয়ে বুঝলো নাম্বারটা ব্লক করেছে যারা। ঠোঁট কামড়ে হাসে তাজিন। যারাকে রাগাতে বেশ লাগে ওর। মধ্যরাত মাত্র ফ্ল্যাটে ফিরে তাইসির সাফান মির্জা। কার্ডের মাধ্যমে দরজা খোলে। ক্লান্ত দেহখানা এলিয়ে দিল সোফায়। একা সঙ্গীহীন। নিরে ফেরার তাড়া নেই কোনো। এই মুহূর্তে 1 কাপ কফির প্রয়োজন বোধ করলো। তাইসির সেন্টার টেবিল থেকে পানি নিয়ে মুখে দিল। তখনই হুমড়ি খেয়ে ভেতরে ঢুকলো ইহান। আহিল, আহসান, জন, রকি, অলিভিয়া গিয়ে সোফায় বসলো ছড়িয়ে ছিটিয়ে। ওদের দেখে ভ্রু কুচকালো তাইসির। তপ্ত শ্বাস ফেলে সোফার হাতলে মাথাটা রেখে চোখ বন্ধ করলো, গম্ভীর স্বরে বলে, এটা ভয় করে ফেলেছিস? তোরা কি ঠিক করেছিস? আমায় শান্তিতে থাকতে দিবি না? মাপ চাই বস, সম্ভব না। আজকে তো একবারেই নয়, আজ এখানে পার্টি হবে, সারা রাত পার্টি। ইহানের ঝটপট উত্তর তাইসির সেভাবেই রইল। আঁখি পড়ল বন্ধ দায়। সারা ভাবেই জানতে চাইল, কিসের পার্টি? অলিভিয়া অভিমান করে বললেও তাইসির শুনছে কিনা সন্দেহ। ওকে নির্লিপ্ত দেখে হতাশ হলো ওরা। মনে হচ্ছে এখানে ও নিজে ব্যতীত আর কেউ নেই। ওদের উপেক্ষা করে অগ্রসর হলো কিচেনে। আহিলরা এতে পাত্তা দিল না। ওরাও অভ্যস্ত এতে। খানিক পর ফিরে এসে জায়গায় বসে। হাতে ধোয়া ওঠা কফির মগ যা দেখে রকি কাঁদো কাঁদো মুখে বলে, আমাদের কি তোর চোখে পড়ে না সাফি? দাওয়াত দিয়ে তো জীবনে আসিস না, তবুও বেহায় মন তোর কথা চপে, তাই যখন তখন চলে আসি। কোথায় আমাদের আদর আপ্যায়ন করবি তা না, নিচে একা একা খাচ্ছিস। তোদের খেতে বারণ করেছে কে? শালা কপাল আমার, সারা জীবন শুনেছি সঙ্গ দোষে লোহা ভাসে, এখন দেখছি লোহার দোষে সঙ্গ ভাসছে। এই রোবটটি আমাদের মতো নাদানের ভাগ্যেই পড়তে হলো। এই ঘাড় তারা আমরা কোনোদিন সোজা করতে পারবো না। ওর কপালে একটা রাক্ষসে বউ জুটবে দেখিস, যে ওকে উঠতে বসতে। বাজে বকা শেষ, এবার কেটে পড় সব কটা।
অলিভিয়ার কথায় সবাই মাথা নাড়ালো, মানে আজ কিছুতেই যাওয়া যাবে না। বিরক্ত হয়ে নিজেই উঠল তাইসির। ওকে চলে যেতে দেখে অলিভিয়া হন্তদন্ত হয়ে বলে ওঠে, I don't have time right now. রাশভারী গম্ভীর গলায় বলে গটগট করে চলল নিজ কক্ষে। রেস্টুরেন্টের একটা টেবিলে মুখোমুখি বসে আছে যারা, লাবণী। কালকের ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে হঠাৎ আপনি ফোনে দেখা করবেন বললে নিজেকে সামলাতে পারিনি। গোলগাল ফর্সা মুখশ্রী, কেমন মলিন ফ্যাকাশে, চোখের নিচে কালি বিদ্যমান। যারা মেয়েটাকে এক ঝলক দেখে নিল। সুন্দর মার্জিত ব্যবহার, পুতুলের মতো দেখতে মেয়েটাকে মিরাজ কিভাবে ঠকালো। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আপনার দিক থেকে হয়তো আপনি ঠিক বলেছেন। তাই এভাবে দেখা করতে চাইলেন? হবু বরের সাফারি করতে বুঝি? শুধরাতে 2 মিনিট কথা বলতে চাই। বলুন। মিরাজের সাথে আপনার সম্পর্ক কতদিনের? 2 বছর। কয় মাস বাবুর? 3 মাস চলছে। লাবণী দীর্ঘশ্বাস ফেলে। কি দারুণ অভিনয় না করল মিরাজ, যে বুঝতেই পারল না মেয়েটা। ফের কাতর স্বরে বলে, ফ্যামিলি জানে না এখনো বাবা হার্টের পেশেন্ট। এসব শুনলে মরেই যাবে। এত বাজে অবস্থায় ফেললো মিরাজ। মিরাজ যে আমায় এভাবে ধোকা দেবে তা কল্পনাও করিনি। নিশ্চয়ই প্রেমের বিয়ে আপনাদের, তাই না? এই জন্যই মিরাজ আমাকে অস্বীকার করেছে। লাবণীর কান্নায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যারা। নিজেকে কেমন ছোট মনে হচ্ছে। মিরাজের মতো একটা দুশ্চরিত্র লোককে নিয়ে ঘর বাঁধতে চলছিল। প্রথম থেকেই যারার মত ছিল না এই বিয়েতে। এখনো কোনো অনুভূতি দেখা যাচ্ছে না ওর মধ্যে। কেবল বাবার কথায় চুপচাপ সম্মতি দিয়েছিল। তাছাড়া বোনের দেবর মিরাজ, অমত করার দরুন বোনকে কথা শুনতে হয়েছিল বেশ।